আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে দেশের পরিস্থিতি হিসাবে বলতে গেলে বলতে হয় একদমই ভালো নেই। আর আমার মতে আপনাদের সকলেরই এর কারণটা জানা আছে যে আমাদের দেশের কিছু জেলা একেবারে বন্যায় প্লাবিত হয়ে গেছে। তো তারপরেও দিনকাল তো কাটাতেই হচ্ছে, যদিও বা তাদের জন্য দেশের মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের সাময়িকভাবে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করার জন্য। প্রথমে তো একটা বাঁধের গেট খুলে দিয়েছে, পরবর্তীতে তিস্তার গেট, সেই সাথে বর্তমানে শুনতে পাচ্ছি ফারাক্কারও 109টা নাকি গেট খুলে দিয়েছে। এরকম করলে দেশের কি একটা অবস্থা হবে সেটা তো ভাবাই বাহুল্য। একসাথে এতগুলো জেলা একেবারে পানির নিচে চলে গেলে দেশের অবস্থা কি হবে? এমনও পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে মানুষ মারা গেলে তাকে যে মাটি দেবে তার মাটি খুঁজতে খুঁজতেই দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু মাটির কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে তাদেরকে নাকি পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। ভাবা যায় এরকম একটা দেশে এরকম একটা পরিস্থিতি। আর সেই সাথে তো আছে আমাদের বন্ধু দেশের কটাক্ষ আর হাসাহাসি, সেগুলো নিয়ে আর কি বা বলবো। আপনারা তো কম বেশি এই বিষয়ে জানেনই মানুষ কতটা বিবেকহীন হলে এই ধরনের কাজ করতে পারে। তো যাই হোক, এদের বিবেকের কথা তো আর নাই বললাম। এর মধ্যে কষ্ট লাগে হচ্ছে গিয়ে যারা বাচ্চারা আছে, সেই সাথে পশু পাখিগুলো, তারা তো কোনোভাবেই কিছু করতে পারছে না। সেই সাথে বৃদ্ধরাও তো। এত পানির স্রোত দেখলে চোখ থেকে এমনি পানি বের হয়ে আসে যে কি একটা পরিস্থিতিতে তারা দিন যাপন করছে। একে তো বৃষ্টি থামছে না, তার উপরে আবার এরকম একটা পরিস্থিতি। তবে আস্তে আস্তে শুনতে পারছি যে ওইদিকের পানি নাকি কিছুটা কমছে। এখন কতটা সত্য সেটা তো আর জানি না। তো যাই হোক, এতক্ষণ তো ভিডিওটা সম্পর্কে কিছুই বলতে পারিনি, তো সেটাই বলছি। এই ভিডিওটা ছিল মূলত গত ভিডিওর পরের দিনের একটা ভিডিও। আগের ভিডিওতেই তো বলেছিলাম যে আমরা 2 বোন মিলে চাষারায় গিয়েছিলাম বৃক্ষ মেলা দেখতে। তো সেখানে গিয়েই মূলত একটা গাছ কিনে এনেছিলাম। এটার নাম হচ্ছে ক্যালাথিয়া। তো সেই গাছটা দেখে ভালো লাগলো, তো ভাবলাম নিয়েই যাই। একদিকে একটু ভয় ভয়ে ছিলাম, কারণ হচ্ছে গিয়ে আম্মু কি বলে। তো সেই হিসাবে আম্মু তেমন কিছুই বলেনি। যখন এই ভিডিওটা করছিলাম তখনও দেখি আম্মু একটু দেখে চলে গেছে, তেমন কিছুই বলেনি। তো যাই হোক, তারপরে ওই গাছগুলোর সাথে আমি একটা টব এনেছি, যেহেতু গাছ এনেছি সেটাকে তো লাগাতে হবে। সেই সাথে হচ্ছে গিয়ে সারও এনেছিলাম। গাছটার দাম যদিও বা 100 টাকা নিয়েছিল, তবে আমি একটু দ্বিধায় আছি, যেটা সব মেয়েরাই থাকে। মূলত সে চেয়েছিল 200-র মতো মনে হয়। তো আমি ফট করে বলে ফেলেছি যে 100 টাকায় দিবেন, আর অমনি সে রাজি হয়ে গেছে। এখন মনের মধ্যে তো খোঁজখোঁচানি আছেই যে আমি মনে হয় বেশি দাম বলে ফেলেছি। তো এই তো কি কিনে এনেছি সেটা তো দেখালাম। পরবর্তীতে আগে যে দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি লটকন কিনে এনেছিলাম, সেটা দিয়ে দেখি আম্মু হচ্ছে গিয়ে শুটকির ভর্তা দিয়ে খাচ্ছিল। তো সেটা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও বা আমি আম্মুকে বলেছিলাম যে দাও, আমি মরিচ আর হচ্ছে গিয়ে লবণ মিশিয়ে আনি। সে বলছিল না, এমনিতেই খাবো, তোর ওটার দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর দুপুরের খাবার হিসেবে ছিল ডালের বড়া, আর ওই যে শুটকির ভর্তাটা ছিল। আর হচ্ছে গিয়ে আম্মু মূলত পুঁইশাক আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি রান্না করেছিল, তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি। আর ডালের বড়ার এই ডালটা মূলত মামা গ্রাম থেকেই নিয়ে এসেছিল। আগের ভিডিওতেই তো দেখিয়েছিলাম যে ডাল ভেঙে নিচ্ছিল আম্মু কিছুটা, খেসারি ডাল। আর এই বড়াগুলোকে মূলত ওই ডালগুলো দিয়ে তৈরি করা হয়েছিল। তো তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় চলে এলাম একটু, আমি রসবড়ি পিঠা বানাবো, তো সেই জন্য প্রস্তুতি নিতে। যদিও বা ওই সময়ের পরিস্থিতিটা ওরকম ছিল না, কারণ তখন তো ছাত্রদের ওই আন্দোলনটা চলছিল। ওই সময় পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তারপরে এটা করছিলাম কারণ এটার প্ল্যানিংটাই ছিল, মানে আগে এটার প্ল্যানিং করেছিলাম, কারণ আমরা তো রোজে দুধ
করি, তো সেই জন্য হচ্ছে গিয়ে ওই দিন আন্টি 2 দিনের দুধ দিয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম অর্ধেকটা দিয়ে আমি এই পিঠাটা বানাবো। তো সেই জন্য আম্মু রেখে দিয়েছিল, পরে বলছিল বানিয়ে ফেল। তো ভাবলাম যে ঘরে থাকলে আবার কিরকম কি হবে, কারণ ওই দিনও দুধ দিয়ে যাওয়ার কথা ছিল, তো সেই জন্যই আর কি বানিয়ে নিতে চলে এলাম। আর দুধটা কিন্তু দেখতেই পেলেন যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, যদিও বা বানানোর কোনো ইচ্ছে ছিল না, তারপরেও বানিয়ে নিলাম। আম্মু ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে আমি এটাকে জাল করে নিচ্ছি। আর এটা জাল হতে থাক, ওই সময় আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সুজির ব্যাটার। যেহেতু সুজির রসবড়ি পিঠা বানাবো, তো সেই জন্য সুজি তো লাগবেই। তো তার আগে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, আর সেই সাথে স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ আর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স যোগ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে একটু একটু করে সুজি দিয়ে তারপরে একটা মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটার ঘনত্বটা কীরকম হবে সেটা তো দেখিয়েই দিয়েছি। তারপরে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে চুলার পাড়ে চলে এসেছি। সেখানে এসে আমি দুধটাকে ভালো করে জাল করতে দিয়েছি, আর সেটার জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়েছি, দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। সেই সাথে হচ্ছে গিয়ে স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এটাকে জাল করতে করতে আমি একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি, আর এরই মধ্যে আমার চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি দুধটাকে জাল করে নিয়েছি ঠিক করে, যেটুকু পরিমাণ দুধ আমার প্রয়োজন হবে ওই পরিমাণে ঘনত্ব করে নিয়ে তারপরে সেটার সাথে যে আমি গরম মশলাগুলোকে অ্যাড করেছিলাম সেগুলোকে তুলে নিয়েছি। এগুলো থাকলেও সমস্যা হতো না, তবে ফ্লেভারটা একটু বেশি স্ট্রং হতো, তো সেই জন্যই তুলে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি চিনিটাকে টেস্ট করে নিয়েছি, যেহেতু ব্যাটারের মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি, তো সেই জন্য আর কি একটু চিনিটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে বুঝে। তো টেস্ট মতো দিয়ে তারপর তুলে নিলাম। আর এর মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে ওই ব্যাটারটাকে দিয়ে দিব। তো সেই জন্য ব্যাটারটাকে একটু যেহেতু রেস্টে রেখেছি, তো সুজিটা ফুলে একটু ফ্লাফি হয়ে গেছে, সেই জন্য সেটাকে একটু নেড়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এটা যদি করতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিছুটা পানিও অ্যাড করে নিতে পারেন। তো তারপরে ভালো করে ফেটানো হয়ে গেলে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে তারপরে সেগুলোকে একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিয়েছি, যাতে সাইজটা একরকমই থাকে। তো দিয়ে যখন দিব সেই সময় চুলার আঁচটা খুবই কম গরম থাকবে, ওই অবস্থায় দিতে হবে, তা না হলে দেখা যাবে অল্পতেই এটা পড়ে যাবে। তো সেই জন্যই আর কি এরকমটা করে দিলে তারপরে উল্টে পাল্টে হালকা জমাট হয়ে আসলে তখনই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কিভাবে আমি ভেজে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর ভাজা হয়ে গেলে সাথে সাথে তুলেই হচ্ছে গিয়ে গরম দুধের মধ্যে এটাকে মিশিয়ে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে, তাহলে আর কি এটা রসটা ভালো করে পিঠাগুলোর মধ্যে ঢুকে যাবে, সেক্ষেত্রে খেতেও মজা হবে। যদিও বা আমি এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে পিঠাটাকে ভাজা অবস্থায় একটু ভেঙে দেখালে আপনাদের বুঝতে একটু সুবিধা হতো যে কিভাবে আমি তৈরি করেছি। তো এবার যেহেতু দেখাতে পারিনি, পরবর্তীতে তৈরি করলে দেখাবো। আর যাদের ডায়াবেটিসের সমস্যা হচ্ছে তারা কিন্তু দুধে না ভিজিয়ে এমনিতেই খেয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই মজা হয়। আমরা খেয়ে দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল, নোনতার মতো লেগেছিল। তো এরই মধ্যে সবটাকে ভিজিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যাচ ভেজে, আর তারপর সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা খেতেও ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে। তো ওই দিন যেহেতু আন্দোলনের সময় ছিল, তো সেজন্য আর কি তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না সকালে উঠে। তারপরেও ভাবলাম যেহেতু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, তো সেই জন্য আর কি ভিতরটা কি অবস্থা আছে সেটা দেখিয়ে দেই। তো সেই জন্যই আর কি এটা করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে, স্পঞ্জি, আর ভিতরে দুধটাও ভালো করে ঢুকে গেছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল, মুখে দিতে একদম মিলিয়ে গেছে।
যদিও বা তখনকার মেন্টালিটি একদমই ভালো ছিল না। তো যাই হোক, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে নেবেন, আর আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।